আজকের ক্লাসে আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করব। আগে এনটিপিসির যে পরীক্ষা হয়েছে তাতে 40টা যে জিকে ছিল তার একটা সেশন নিয়ে চলে এসেছি। কোন ধরনের প্রশ্নগুলো দিচ্ছে জিকে থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে আমাদের তো প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোবে, যাতে আমরা জিকেতে 40-এ 40 স্কোর করতে পারি। আমরা স্মার্ট ওয়ার্ক টেকনিকে পড়াশোনা করব। কি ব্যাপারটা দেখো, আমরা গতানুগতিক সমস্ত কিছু না পড়ে যে টপিকগুলোকে রেল বারবার ফোকাস করছে, আমরা সে টপিকগুলোকে খুব ভালো করে করব। কিভাবে? শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার সলভের মাধ্যমে। আজকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তো কমপ্লিট করাবো, তার সাথে সাথে কোন টপিকগুলো রেলের রিপিট হচ্ছে তুমি খাতায় নোট করতে থাকবে, আমি বলতে থাকবো, এবং তুমি যখন এনটিপিসির পরীক্ষা দেবে তখন দেখবে এই টপিক থেকে প্রশ্ন পাচ্ছ। তো চলো তাহলে আজকের এই 40টা প্রশ্নের সিরিজ শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। প্রথম প্রশ্নের দিকে যদি তুমি একটু তাকাও, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে গুজরাটে আবিষ্কৃত হরপ্পা স্থানটি হলো। আমরা জানি আমরা সিন্ধু সভ্যতার পাশে আমরা হরপ্পা সভ্যতাকে খুঁজে পেয়েছিলাম মাটি খুঁড়তে গিয়ে। কেন মাটি খুঁড়েছিলাম? মেন কারণ ছিল কি, ব্রিটিশরা রেল লাইন বসাবে। তা রেল লাইন বসাতে গেলে তো মাটি খুঁড়তে হয়, তো মাটি খুঁড়তে গিয়েই তারা দেখে একের পর এক ইট পাওয়া যাচ্ছে। তারপরেই বোঝা গেল যে প্রাচীনকালে এর নিচে একটি সভ্যতা ছিল যা চাপা পড়ে গেছে। তো প্রথম যে স্থলটা খুঁজে পাওয়া গেছিল সেটা হচ্ছে হরপ্পা, তাই নাম অনুসারে হয়েছে হরপ্পা সভ্যতা। এবার বলছে গুজরাটে কোন স্থানটি পাওয়া গেছে। আরআরবি এনটিপিসি 2021-এ করেছিল প্রশ্নটা। দেখো অনেকগুলো অপশন আছে, যারা জানো উত্তর করো, যারা জানো না তাদেরকে বলি ধোলাবিরা। ভারতে টোটাল 40টা এরকম স্থান পাওয়া গেছে, সব সিন্ধু নদীর চারিপাশেই কিন্তু গড়ে উঠেছিল। আশা করছি এখান থেকে যা যা প্রশ্ন দিতে পারে তুমি পারবে। এছাড়া এই প্রাচীন ভারতের ইতিহাসে এই যে হরপ্পা সভ্যতা, স্টার মেরে ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখো, এই টপিক থেকে প্রশ্ন আসবে। চলো পরের প্রশ্ন আমরা লাফিয়ে চলে যাব। কি বলছে দেখো, বলছে দ্বিতীয় প্রশ্ন, বলছে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করে। আলেকজান্ডার দ্য গ্রেট, তাকে দ্য গ্রেট বলা হতো। উফ, যদি তার কথা বলতে হয় তাকে গ্রেট, সত্যি গ্রেট বলা যায়। এনার গুরু কে ছিল জানো? এনার গুরু ছিল অ্যারিস্টটল। এর সম্বন্ধে ডিটেলসে ক্লাস করলে না শেষ হবে না, দারুণ এক ব্যক্তি ছিল। যাই হোক, বলছে ভারত আক্রমণ করে কোন নদী তিনি পাড়ি দিয়েছিলেন। ভারত আক্রমণ করতে কোন নদী তিনি পাড়ি দিয়েছিলেন। দেখো যদি একটু ইন্ডিয়ান ম্যাপটা ভালো করে আমরা দেখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখব, আমি একটু রাফলি ড্র করছি, ঠিক আছে। আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে দেখতে পাবো, সেটা কি জানো? এদিকে বড় রয়েছে হিমালয় পর্বত, এদিকে আরব সাগর, আর এদিকে বঙ্গোপসাগর, যার কারণে এই হিমালয় পর্বত টপকে কেউ আসবে না। তখনকার সময় আরব সাগর থেকে কেউ যাবে না, বঙ্গোপসাগর থেকে কেউ আসবে না। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এখান থেকে বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতো। এবার আলেকজান্ডার দ্য গ্রেটও তাই করেছিল। এবার এখানে কোন নদী রয়েছে? এই যে সিন্ধু নদী। তাহলে উত্তর কি হবে? তিনি সিন্ধু নদী পার করে এসেছিলেন। এবার সিন্ধু নদী পার করে তার সেনাবাহিনী নিয়ে আসছিলেন। আমরা দেখব ঝেলাম এবং চেনাব নদীর পাশে, এই যে দেখতে পাচ্ছ সিন্ধুরী উপনদী, ঝেলাম আর এই চেনাব, এই নদীর পাশে পোরস বলে এক রাজা ছিল আমাদের ভারতে, তার সাথে বিশাল যুদ্ধ হয় আলেকজান্ডারে। তাকে আমরা হাইডেস পিচের যুদ্ধ বলে থাকি। যাই হোক, এই প্রশ্নটা আরআরবি এনটিপিসি 2021-এ করেছিল। চলো আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি বলছে একটু দেখি। কে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি রেল দেখো, এসএসসি দেখো, এই প্রশ্ন তুমি কমন পাবি। দেখো এনটিপিসিতে দিয়েছে। আচ্ছা, অপশন রয়েছে স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। দেখো গুপ্ত যে বংশ ছিল, এই গুপ্ত বংশের এক উল্লেখযোগ্য বা প্রতাপশালী রাজা ছিল সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকেই ইতিহাসকারেরা ভারতের নেপোলিয়ন বলে দাবি করেছে।
এই সমুদ্রগুপ্তের পিতার নাম পরীক্ষায় দেয়, তো এনার পিতার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, একটু মাথায় রাখবে। মূলত ইনি সেনাবাহিনীকে এত সুন্দর করে তৈরি করেছিল, এত সুন্দর তার কন্ট্রোল ক্ষমতা ছিল, সেই কারণেই তাকে চেনা হতো বা জানা হতো। আর গুপ্ত সাম্রাজ্যের এক সফল রাজার নামও কিন্তু সমুদ্রগুপ্ত। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নের কাছে। কি বলছে? বিখ্যাত পারস্য উৎসব নওরোজ প্রবর্তন করেছেন কে? অপশন দিয়ে দিয়েছে আরআরবি এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন। দেখো, নওরোজ একটা কি উৎসব? পারস্য দেশের উৎসব। আমরা আমাদের দেশে কি পালন করি? নববর্ষ পালন করি। তো এই পারস্য দেশে নওরোজকে কি বলা হয় জানো? এই নওরোজ উৎসবটাকে নববর্ষের মতো পালন করা হয়। কে করেছিলেন? আর কেউ না, এই গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। আরেকটা বিষয়, এই ভদ্রলোক নিজেকে এতটাই প্রতাপী রাজা বলে মানতেন, তাই তিনি তার প্রজাদের দিয়ে 1 নাম্বার সিজদা খুব পরীক্ষায় দেয়, হ্যাঁ লিখে রাখবে, সিজদা। 2 নাম্বার পাইবস প্রথা চালু করেছিলেন। সিজদা মানে সোজা হয়ে ষষ্ঠাঙ্গে তার পায়ের তলায় গিয়ে প্রণাম করতে হবে, মানে সিজদা, সরি আমি একটু ভুল বললাম, পাইবস হচ্ছে পায়ে পড়ে এরকম ভাবে প্রণাম করা, আর সিজদা হচ্ছে দাঁড়িয়ে তাকে প্রণাম করা। ঠিক আছে, এই প্রথা তিনি চালু করেছিলেন, পরীক্ষায় দিয়ে দেবে। চলো পরের প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন বলছে হলদিঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? আরআরবি এনটিপিসি এই প্রশ্নটা আরপিএফ এক্সাম ছাড়াও আরো অনেক এক্সামে দিয়েছে। দেখো 1576 সালে এই হলদিঘাটির যুদ্ধটা হয়েছিল। কার সাথে হয়েছিল? আকবরের সাথে হয়েছিল। আর কার সাথে হয়েছিল যদি মনে থাকে কমেন্ট সেকশনে জানাও। আমরা জানি মহারানা প্রতাপ, আমি লিখে দিই তোমাদেরকে। দেখো, মহারানা প্রতাপ এবং লিখবে আমাদের আকবরের সাথে এই হলদিঘাটির যুদ্ধ হয়েছিল কত সালে? 1576 সালে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। কি বলছে আমাদেরকে? বলছে কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ক্রাউনের হাতে পাশ হয়ে যায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে দায়িত্বভার ক্রাউন নিয়ে নেয় কত সালে? মনে রাখবে 1858 সালে। ঠিক আছে, আমরা মহাবিদ্রোহ পড়েছিলাম 1857, সেই মহাবিদ্রোহর পরেই ক্রাউন ভাবলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দায়িত্ব থাকলে হবে না, আমরা দায়িত্ব নেব। তাই তার ঠিক পরের বছরই তারা কি করে? দায়িত্ব নিয়ে নেয়। দেখো এনটিপিসি প্রশ্নটা করেছে। চলো পরের প্রশ্ন চলে যাই, 7 নাম্বার প্রশ্ন। এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশন, স্টার মারো, খাতায় লিখে রাখো, যে কোনো এক্সাম তুমি দাও এই জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে প্রশ্ন পাবেই। কি বলছে প্রশ্নতে? ভারতের জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন 1941 সালে অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতিত্ব করেন কে? আরআরবি এনটিপিসি তো প্রশ্নটা করেছে। দেখো এই জাতীয় কংগ্রেসের অধিবেশন ছাড়া এই যে ইতিহাসের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, এগুলো যদি খুব সুন্দর করে গল্পের ছলে বুঝতে চাও তাহলে বলবো ইওর স্টাডিতে নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, কম্বো ব্যাচ 4.0, ওটাই যুক্ত হয়ে যাও। রেল, এসএসসি, ডাব্লিউবিসিএস প্রিলি, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, লেডি কনস্টেবল, পিএসসির এক্সাম, সব এক্সামে বসতে পেরে যাবে। এবং ইতিহাস গল্পের ছলে, ভূগোল ম্যাপ ধরে ধরে এবং স্ট্যাটিক ট্রিক্স দিয়ে দিয়ে বোঝানোর দায়িত্বটা কার? আমার। যদি যুক্ত হতে চাও স্ক্রিনের নাম্বারে ফোন করো এবং যুক্ত হয়ে যাও। আর একটা কথা বলি, অ্যাপ ডাউনলোড করতে ভুলো না। প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে, ইউটিউবে ভিডিও যাচ্ছে, সবার ভিডিও দেখো, মতামত দেখো, তারপরে বাড়ি বসে ইওর স্টাডিতে বসে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও। চলো আচ্ছা, এই উত্তরটা কি হবে? আর কেউ না, উত্তরটা কি হবে? সর্দার প্যাটেল। আমরা জানি 1931-এ আমরা পূর্ণ স্বরাজ চেয়েছিলাম, আমরা স্বাধীনতা চাই, ঠিক আছে, আর কিছুই চাই না। জাতীয় কংগ্রেসে প্রায় 55টা মতো অধিবেশন হয়েছিল, যে অধিবেশন একের পর এক, মানে প্রত্যেক বছরই হতো এবং এক একজন করে সভাপতি চেঞ্জ হতো, এক এক জায়গায় হতো, ভারতের এক এক জায়গায় হতো। তো 1931-এ সর্দার প্যাটেল ছিল এর দায়িত্বে এবং
আরেকটা কথা লিখে নাও, সেই সময় আমরা পূর্ণ স্বরাজের দাবি করেছিলাম। চলো চলে যাব আমরা এর পরের প্রশ্নে। দেখো 8 নাম্বার প্রশ্ন কি বলছে, কত সালে, কি বলছে কত সালে, একটু ভালো করে দেখবে, বলছে কত সালে ভারতে অসহযোগ আন্দোলন শুরু হয়। অপশন আমাদের কাছে অনেক রয়েছে, আরআরবি এনটিপিসি প্রশ্ন করেছে, মাথায় রাখবে 1910-এ আমাদের অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। কি হচ্ছে? অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। দায়িত্বভার কে নিয়েছিল? আমরা প্রত্যেকে জানি গান্ধীজি আন্দোলনের সূত্রপাত করেন এবং তিনি এই অসহযোগ আন্দোলনকে টেনে নিয়ে গেছিলেন। আমরা ব্রিটিশদের সাথে কোনো রকম সহযোগিতা করব না, তাদের কোনো বস্ত্র কিনবো না, তাদের কোনো সরকারি কাজ বেসরকারি কাজ কোনো কিছুতে তাদের সঙ্গ দেব না, তাদেরকে অসহযোগ করব। ঠিক আছে, গান্ধীজির এই অসহযোগ আন্দোলন ছিল। পরের প্রশ্ন দেখো, ভূগোলের একটা প্রশ্ন, বলছে নিচের কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে? আমরা জানি এই যত গ্রহ রয়েছে সূর্যকে প্রদক্ষিণ করছে, সূর্যর চারপাশে ঘুরছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো সবাই না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কিন্তু এমন দুটো গ্রহ রয়েছে যারা পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, তারা কে? এক হচ্ছে শুক্র আর এক হচ্ছে ইউরেনাস। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শুক্র গ্রহ। দেখো আরআরবি এনটিপিসি তে আসা প্রশ্ন। তাহলে আরেকটা গ্রহকে, আরেকটা গ্রহের নাম পরীক্ষায় দেবে ইউরেনাস। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এই শুক্রকে বলা হয়, পরীক্ষায় দিয়ে দেবে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। কি বলছে দেখো, এটাও একটা ভূগোলের প্রশ্ন। বলছে কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার, তাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়, নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না? না সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় অনেক পাবে, তোমাকে ভুল করানোর জন্য এই সিস্টেমগুলো তৈরি করে। দেখো আরআরবি এনটিপিসি তে আসা একটি প্রশ্ন। ঠিক আছে, তো মনে রাখবে এই কর্কট ক্রান্তি রেখা ভারতের যদি বলি 8টি রাজ্যের মধ্যে দিয়ে যায়। আর যদি দেশের কথা বলি, কতগুলো দেশের মধ্যে দিয়ে যায়? যদি জেনে থাকো একটু জানাবে। ঠিক আছে, দেখো 17টি দেশের মধ্যে দিয়ে যায় আর 8টি রাজ্যের মধ্যে দিয়ে, 8টি রাজ্য আছে তার উপর দিয়ে যাচ্ছে। কে কে? দেখো রাজস্থানের উপর দিয়ে যায়, মিজোরামের উপর দিয়ে যায়, ঝাড়খণ্ডের উপর দিয়ে যায়, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়, মধ্যপ্রদেশের উপর দিয়ে যায়। ঠিক আছে, তাহলে যায় না আসামের মধ্যে দিয়ে যায় না। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে আসাম। কতগুলো দেশ? 17টা দেশের উপর দিয়ে যাচ্ছে। দেখো তুমি যে কোনো এক্সাম ধরে নাও না, যে কোনো এক্সাম তুমি দেখো, জিকেতে সব থেকে বেশি নাম্বার থাকে। কারণ কি জানো, এই জিকের মধ্যে না 10টা সাবজেক্ট থাকে। তুমি বলো ম্যাথ একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট, রিজনিং একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট কমপ্লিট করা টাফ না 10টা সাবজেক্ট কমপ্লিট করা টাফ। ঠিক আছে, সুতরাং এই কারণেই জিকে থেকে বেশি প্রশ্ন দেয়, যাতে আমরা পাজল হয়ে ভুল করতে পারি। ঠিক আছে, তো সুতরাং যারা এই জিকে থেকে কোন সাবজেক্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেমন স্ট্যাটিক থেকে বেশি প্রশ্ন দেয়, তারপরে হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে কোন কোন সাবজেক্ট, এবার এক একটা এক্সামের ভিত্তিতে না আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ হয়। ঠিক আছে, কোন এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি চায়, কোনো এক্সামে স্ট্যাটিক বেশি দিচ্ছে, কোনো এক্সামে জিওগ্রাফি বেশি দিচ্ছে। এবার বেশি তো দিচ্ছে, এবার কোন টপিকগুলো দিচ্ছে সেগুলো যদি বুঝে করতে পারি না, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব। অতিরিক্ত পড়ার দরকার নেই, পড়লে তো সমুদ্র। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করে যদি একটু পড়তে পারো, প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে করতে পারো, তাহলে আমার মনে হয় অনায়াসেই চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই ইউর স্টাডিতে পড়ানো হয়। যদি যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত কিন্তু হয়ে যেতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্ন কি বলছে, ভারতের বৃহত্তম, বলছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত কার সাথে যুক্ত? ভারতের সবথেকে বড় আন্তর্জাতিক সীমানা কার সাথে রয়েছে? আমরা প্রত্যেকে জানি পার্শ্ববর্তী দেশ আমাদের সাথেই ছিল আগে, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান সব আমাদের মধ্যে ছিল, ভাগ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি সীমানা আমাদের সাথে স্পর্শ করে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় দেয় যে ভারত আর কার কার দেশের সাথে সীমানা স্পর্শ করে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো শ্রীলঙ্কা আছে। ঠিক আছে, আচ্ছা চীন আছে, আচ্ছা ভুটান আছে, আচ্ছা নেপাল আছে, আচ্ছা বর্মা, যার এখনকার নাম হচ্ছে মায়ানমার, তার সাথে সীমানা স্পর্শ করি।
পাকিস্তান আছে, তার সাথে সীমানা স্পর্শ করি, আফগানিস্তান আছে, ঠিক আছে, তার সাথে আমরা সীমানা স্পর্শ করছি, ঠিক আছে। তো এতগুলো দেশের সাথে, আমি শুধুমাত্র আফগান লিখলাম, তাদের সাথে এতগুলো দেশের সাথে আমরা সীমানা স্পর্শ করছি, ঠিক আছে। জায়গাগুলো সব নোট ডাউন করবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো নীলগিরি পর্বতটা কোথায় রয়েছে, শুধু ভারতের নিচটুকু আঁকবো। এই যে ভারতের নিচ, এই জায়গাটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত, আর এই জায়গাটা হচ্ছে পূর্ব ঘাট পর্বতমালা। এই নীলগিরি পর্বত এখানেই রয়েছে, ঠিক আছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। কোন রাজ্যের মধ্যে রয়েছে একটু লিখে দিই, আচ্ছা তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে রয়েছে এই দোদাবেতা পর্বত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন কি বলছে, হায়দ্রাবাদ শহর কোন মালভূমিতে অবস্থিত? দেখো এনটিপিসি তে এসেছে, আরো অনেক এক্সামে এসেছে। তো হায়দ্রাবাদ মূলত দাক্ষিণাত্য মালভূমি। আচ্ছা মালভূমি কি? সমভূমির থেকে একটু উঁচুতে অবস্থান করে, এই জায়গাটাকে বলি। এবার হায়দ্রাবাদ কি দাক্ষিণাত্য মালভূমির মধ্যে পড়ছে? এটা হবে উত্তর। প্রশ্ন দিয়ে দেবে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর পাশে রয়েছে? উত্তর করব মুশি নদীর পাশে আছে, বহু এক্সামে দিয়েছে। চলো পরের প্রশ্নের দিকে আমরা যাব। 14 নাম্বার প্রশ্ন কি বলছে, নিচের কোনটি সিকিম এবং চীনের সাথে, সিকিমকে চীনের সাথে যুক্ত করছে? আমরা প্রত্যেকে ঘুরতে যাই, দার্জিলিং এ গেলে গ্যাংটকে যাই, নাথুলা পাস খুব সুন্দরভাবে কিছুদিন আগেই আমি গিয়ে ঘুরে এসেছি। একটু উঁচুতে উঠতে হয়, একটু না ভালোই উঁচুতে উঠতে হয়। এইখানে রয়েছে চীন আর এইদিকে রয়েছে সিকিম। আমি আবার ইচ্ছা করে যেন পা দিয়ে দিয়ে এরকম দেখাচ্ছিলাম যে দেখো 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 আমিও চীনে চলে গেলাম, ঠিক আছে। তো একদম কাছ থেকে দেখা যায় এটা হচ্ছে নাথুলা পাস, ঠিক আছে। চলো চলে আসবো পরের প্রশ্ন। দেখো কি বলছে, বালতোরা হিমবাহ হিমালয়ের নিচের কোন উপরেঞ্জে অবস্থিত? উত্তর করতে হবে। দেখো আমরা যদি হিমালয় পড়ি, হিমালয়ের না 4টে পার্ট রয়েছে, ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয়, মধ্য হিমালয় এবং আমরা বলি শিবালিক। এই 4টের মধ্যে আমরা যদি সবার প্রথমে ট্রান্স হিমালয়ে যাই, সেখানে 4টে রেঞ্জ পাবো। কি কি? আমরা দেখতে পারবো লাদাখ, কারাকোরাম, জাস্কার, পীরপান, তাহলে এই 4টে রেঞ্জ পাই। এই 4টের মধ্যে বালতোরা একটা হিমবাহ রয়েছে, সেটা কার মধ্যে রয়েছে জানো? এই কারাকোরামের মধ্যে রয়েছে। এটাই হবে সঠিক উত্তর। তবে এটা কিন্তু পড়ে গেছে পিওকের মধ্যে, আমাদের মধ্যে নেই, ভারতের মধ্যে নেই। চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। 16 নাম্বার প্রশ্ন, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে? আমরা সবাই জানি উত্তরটা, কাবেরী নদী। সিন্ধু নদী তো আরবে মিশেছে, তাহলে কাবেরী নদী কোথায় মিশেছে? আমাদের বঙ্গোপসাগরে। নর্মদাও মিশেছে কোথায়? নর্মদা মিশেছে আরব সাগরে। তাপ্তি, তাপ্তিও মেশেনি। তাহলে কাবেরী একমাত্র বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে কি হয়েছে? পতিত হয়েছে, ঠিক আছে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? দেখো মধ্যপ্রদেশে বা এমপিতে এই গান্ধী সাগর বাঁধ রয়েছে। কোন নদীর উপর? চম্বল নদীর উপর। পরীক্ষায় প্রশ্ন দেবে কোন নদীর উপর এই বাঁধ রয়েছে, আমরা বলবো চম্বল নদীর উপর। কোন রাজ্যে? এমপি। মধ্যপ্রদেশে কি বাঁধ? গান্ধী সাগর বাঁধ। 5টা টারবাইন দেখি, ঠিক আছে, প্রচুর পরিমাণে জলের ঢেউ, ঠিক আছে, টারবাইন ঘুরিয়ে 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 আমরা আমাদের কি করি, শক্তি উৎপাদনে কাজে লাগাই এইগুলোকে দিয়ে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। 18 নাম্বার প্রশ্ন বলেছে প্রাক বর্ষার বৃষ্টি। আচ্ছা যখন বর্ষা আসে সর্বপ্রথম কোন রাজ্যে আসে জানো? কর্ণাটক, কেরল, মূলত কেরলে সবার আগে আসে। এবার কেরলে যখন এই প্রি মনসুন বা প্রাক বর্ষা আসে, স্থানীয় লোকেরা তাকে কি বলে জানো? ম্যাঙ্গো শাওয়ার বা আমের ঝর্ণা বলে। কি ওই আমের যে মুকুলগুলো থাকে না, ওতে যদি জল পড়ে আম নাকি ভালো হয়, টসা টসা হয়। সেই কারণে তারা কি বলে এই প্রি বৃষ্টিকে বা প্রি মনসুনকে কি বলে? আমের ঝর্ণা বা ম্যাঙ্গো শাওয়ার।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই আমাদের পশ্চিমবঙ্গে যখন ঝড় হয়, ঠিক আছে, গ্রীষ্মকালীন যে ঝড় তাকে কিন্তু কালবৈশাখী বলে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাগুলোকে নোট ডাউন করবে। চলো পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের রেগুর মাটির অপর নাম কি? প্রত্যেকে জানি রেগুর। লাল মাটি কোথায়? ল্যাটেরাইট মাটি। লাল মাটির অপর নাম ল্যাটেরাইট মাটি। আমরা প্রত্যেকে জানি কি চাষ ভালো হয়? কার্পাস চাষ ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, ভারতের কোন দিকে পাওয়া যায়? এই জায়গায় পাওয়া যায়। আমরা যদি দেখি, ঠিক আছে, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, এই জায়গায় এই চাষ কি হয়? বেশি হয়। চলো পরের প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লার মজুত রয়েছে? কয়লার ভান্ডার আমরা কাকে বলি? ঝাড়খণ্ডকে বলি। তারপরে কার স্থান? ভারতের মধ্যে নাম্বার 1 পজিশন ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের ঝারিয়া মাইন, বোকারো, লিখে নাও কে কে। ঝারিয়া, হ্যাঁ আচ্ছা ঠিকঠাক লিখছি তো? হ্যাঁ, ঝারিয়া মাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো। বোকারো, প্রচুর পরিমাণে এখান থেকে কয়লা উত্তোলন হয়। সেকেন্ড পজিশন কার? উড়িষ্যার। সেকেন্ড পজিশন কার? উড়িষ্যার। আচ্ছা, ভারতের প্রথম কয়লা খনন কোথা থেকে শুরু হয়? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে। প্রথম কয়লা খনন কোথা থেকে শুরু হয়? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে। লিখে রাখো, পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। চলো 21 নাম্বার প্রশ্ন বলছে, কেন্দুলি মেলা পালিত হয়। স্ট্যাটিক ফিজিকের প্রশ্ন, কেন্দুলি মেলা। এটা আমরা মূলত পশ্চিমবঙ্গেই দেখি এই মেলাটা হয়, ঠিক আছে। এই কেন্দুলি মেলা, এই কেন্দুলি মেলা মূলত যারা বাউল গান ঠান করে এই সম্প্রদায়ের মানুষেরা এই মেলাটা করে, একটু মনে রাখবে। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি মহাকাব্য মহাভারতের উপর ভিত্তি করে লোকগানের পাণ্ডুবাণী শৈলীর অন্তর্ভুক্ত? ঠিক আছে, দেখো মহাকাব্য, তো মহাকাব্যে একজন দুজন দিয়ে তো ভাই কাজ হয় না, অনেকজন লোক লাগে। অপশানে কোথায় দেখো 1-2 বেশি পাবে, দেখো 3 জন বাই, তাহলে উত্তরটা এইভাবে হবে। এইভাবে ট্রিক্স দিয়ে স্ট্যাটিক মনে রাখলে না খুব সুবিধা হয়। আমি চেষ্টা করব সবগুলো তোমাকে ট্রিক্স দিয়ে বোঝানোর। চলো পরের প্রশ্ন, 23 নাম্বার প্রশ্ন বলছে, ভারতের প্রথম পোশাক, হ্যাঁ, জাদুঘরটি কোথায়? জাদুঘর, ভারতের প্রথম জাদুঘর গোয়াতে খোলা হয়, ঠিক আছে। দেখো আমরা যদি গোয়াতে যাই না, তুমি জাদু দেখতে পারবে, সমুদ্রের জাদু দেখতে পারবে, আর সেখানে মানুষ মौज মস্তিতে খুব সুন্দরভাবে থাকে, ঠিক আছে। তো বলে না, বো তো গায়া, তুই তো ভাই কোথায় চলে গেলি? তো জাদু দেখাতে দেখাতে তো ফ্যানিশ করে দেয়। মানে কাউকে ধরো দাঁড়িয়ে আছে, তাকে ফিনিশ করে দিল বা এখান থেকে হাঁটিয়ে দিল, তো গয়া মানে চলে গেল, ফিনিশ করলো। তো সেখান থেকে গয়া যদি মনে রাখতে পারো খুব রিলেটেবল হবে। চলো চলে যাব পরের প্রশ্ন, 24 নাম্বার প্রশ্ন কি বলছে, ওয়ার্ডস অফ ফ্রিডম আইডিয়াস অফ এ নেশন বইটি কার লেখা? এই বইটি কে লিখেছে? আর কেউ না, রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় দিয়ে দেবে গীতাঞ্জলি কে লিখেছিল? বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় পশ্চিমবঙ্গে আমরা যারা থাকি গীতাঞ্জলি সম্বন্ধে জানি না এমন মানুষ নেই। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব 25 নাম্বার প্রশ্ন কি বলছে, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? একটু মাথায় রাখবে, বিভিন্ন দিবস থেকে খুব প্রশ্ন আসে। দেখো 11ই জুলাই পালন করা হয় আমাদের কি, আচ্ছা এখানে 11ই জুলাই আমাদের জনসংখ্যা দিবস পালন হয়। আরো কিছু কিছু দিবস একটু মাথায় রাখো। দেখো আন্তর্জাতিক শিশু দিবস 25শে মার্চ, আন্তর্জাতিক নার্স দিবস 12ই মে, আন্তর্জাতিক নারী দিবস আমরা কি বলি 4ঠা মার্চ। এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন খুব দেয়। আচ্ছা 26 নাম্বার প্রশ্ন, নোবেল পুরস্কারের কয়টি বিভাগ? সবাই জানে 6টি বিভাগে দেওয়া হয়। কি কি বিভাগ? প্রথমেই রয়েছে সাহিত্য বিভাগ, তারপরে রয়েছে মেডিসিন বিভাগ, তারপরে রয়েছে শান্তির বিভাগ, তারপরে কি রয়েছে গণিত বিভাগ, তারপরে রয়েছে কি অর্থশাস্ত্র বা ইকোনমিক্স যদি আমরা বলি সেই বিভাগ। কটা হলো? 3 আর 2 5টা হলো। আরেকটা কি সাহিত্য, মেডিসিন, আচ্ছা আরেকটা হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রি।
এই কেমিস্ট্রি, এই কটা বিষয় কি হয় নোবেল পুরস্কার দেওয়া হয়। কোথা থেকে? সুইডেন থেকে দেওয়া হয়। কোথা থেকে? স্টার মেরে লেখো, সুইডেন থেকে এই পুরস্কার দেওয়া হয়, সুইডেন থেকে দেওয়া হয়। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো বলছে ঘুমুর, ঠিক আছে, ঘুমুর কোন রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব? ঘুমুর এটা একটা নাচ, এটা একটা লোকনৃত্য। তো এই লোকনৃত্য রাজস্থানের লোকনৃত্য। আমার এই শাস্ত্রীয় নৃত্য নিয়ে একটা ভিডিও রয়েছে, ঠিক আছে, আর ট্রিক্স দিয়ে দিয়ে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। 28 নম্বর প্রশ্ন কি বলছে? ভারত কোন সালে জাতিসংঘে যোগ দিয়েছে? এই প্রশ্নগুলো না অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি এই প্রশ্নটাকে তোমাকে HW দিলাম, ঠিক আছে, প্রশ্নের উত্তর করে আমাকে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে। চলো পরের প্রশ্ন, জিইও এর পূর্ণ রূপ কি? ঠিক আছে, আর কিছু না, জিও স্টেশনারি আর্থ অরবিট। আমাকে কমেন্ট সেকশনে জানাও কিছুদিন আগে ইসরো, ISRO, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, 2024-এর 31 তারিখে একটা মিশন লঞ্চ করেছে স্পেসে স্টেশন বানানোর জন্য, ঠিক আছে। তো সেই মিশনটা আমি তো বলে দিলাম, যাই হোক স্পেডিক্স মিশন। এই মিশনের থ্রু আমরা না মহাকাশে স্টেশন বানাবো। আমরা যেমন কোথাও যেতে গেলে ট্রেনে যাই, একটা স্টেশনে যাই, ধরো নৈহাটি স্টেশন, হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, গিয়ে আমরা গন্তব্যে পৌঁছাই, ঠিক সেরকম মহাকাশে বড় বড় যেসব মহাকাশচারীরা যাবে তারা ওখানে গিয়ে থাকতে পারবে, মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এই যে অরবিট বা কক্ষপথ পেলাম, তো জি ওর ফুল ফর্মটা মনে রাখো, তো বলতে শুরু করলে শেষ হয় না, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের করতে হবে। আমি এই নিয়ে ভিডিও দিয়েছি ইউটিউবে, অবশ্যই একটা ভিডিওটা দেখে নিও। লাস্ট প্রশ্ন, আচ্ছা লাস্ট না, এটা তোমরা 40টা প্রশ্ন করবো। 30 নম্বর প্রশ্ন কি বলছে? জাগরিতম আহারনিশম, সদা সতর্ক, এটা কার মূল মন্ত্র? কার আবার হতে পারে? আমরা কি বলি? আমরা বলি ইন্টেলিজেন্ট ব্যুরো, ঠিক আছে, বলি সদা সতর্ক থাকো, জাগ্রতম থাকো, যাতে কোনো খারাপ কাজ না হয়। তো সরি, আমি একটু উচ্চারণে টাং আমার স্লিপ করছে, ঠিক আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, যার মেন কাজ বা যার মেন মূল মন্ত্র হচ্ছে জাগ্রতম আহনিশ্চম বা সদা সতর্ক। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। নিচের কোন খেলার সাথে বা কোন টুর্নামেন্টে হকি জড়িত? এখানে যে কাপগুলো রয়েছে, কোন খেলায় কি কাপ দেওয়া হয়? পরীক্ষায় প্রশ্ন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো RRB NTPC তে প্রশ্নটা দিয়েছে, রাঙ্গাস্বামী কাপ এই টুর্নামেন্টে দেওয়া হয় হকির সাথে, ঠিক আছে। কি না? স্বামী। আমরা স্বামীকে বা আমাদের যে স্বামী বলতে প্রভু, প্রভু বলতে বর, আমরা যাই বুঝি, ঠিক আছে। অনেকে আছে ডাকে, ঠিক আছে, বলে না যে স্বামীর সাথে স্ত্রীর মারামারি হয়, তো ঝগড়া ঝামেলা চলতেই থাকে, তো হকির স্টিক দিয়ে দিয়ে দানাদান পেটাপিটি চলে। তো এই স্বামী দিয়ে এটা রিলেট করবে, দেখবে বেশ ভালো মনে থাকবে। এই ট্রিক্সগুলো মনে রাখলে কি খুব ভালো মনে থাকে। আচ্ছা, পুলজিৎ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? ঠিক আছে, দেখো জিতলে কার না খুশি হয়, ঠিক আছে, তো কে খুশিতে লাল না হয়, ঠিক আছে। তো গোবিন্দ ভগবানের নামও রয়েছে আর লালও আছে, তো মনে রাখবে গোবিন্দ বিহারী লাল ইনি প্রথম ভারতের পুলজিৎ পুরস্কার পেয়েছিলেন। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। ASI আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, গ্রুপ ডি তে দিয়েছে প্রশ্ন, এর সদর দপ্তর কোথায় আমাদের কাছে জানতে চেয়েছে। এই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI-টা কি? এই যে মাটি খুঁড়ে এই যে হরপ্পার যে স্থানগুলো পেলাম, এগুলো কি করব? আমরা পেয়েছি, দেখলাম, আমরা পরবর্তী প্রজন্মের জন্য তো রেখে দেবো, তো সুরক্ষিত রাখার জন্য এই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর স্থাপনা করা হয়, ঠিক আছে। এর সদর দপ্তর আমাদের নয়া দিল্লিতেই রয়েছে, ঠিক আছে। তো আমরা যার নাম সবার আগে মাথায় আসে যে কে মেন হত্যাকন্থা বিধাতা ছিল, তো আলেকজান্ডার কানিংহাম, ঠিক আছে, এর প্রতিষ্ঠাতা ছিলেন বা এর স্থাপনা ইনি করেছিলেন, একটু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন আমাদের কি বলছে, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না ইউনেস্কোর প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান এর অবস্থানে? দেখো প্রথমটাই ভুল, এলিফ্যান্ট গুফা কর্ণাটকে একেবারে নেই, সুন্দরবন পশ্চিমবঙ্গে আছে, সূর্য মন্দির উড়িষ্যায় রয়েছে, ফতেহপুর সিকরি উত্তরপ্রদেশে, একদম প্রথমেরটাই হয়ে যাবে সঠিক উত্তর, আমরা পেয়ে গেছি। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব 35 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের কোন রাজ্যে, ঠিক আছে,
এই মনেস্ট্রিটা রয়েছে, এই মনেস্ট্রিটা কোন রাজ্যে রয়েছে আমাদেরকে উত্তর করতে হবে। এটাও আমি তোমাদেরকে HW দিচ্ছি, নিজেরাও একটু চেষ্টা করো, করে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে 35 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। চলো পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কাকে আধুনিক ভারতের মীরা বলা হয়? উফ, দারুণ প্রশ্ন মহাদেবী ভার্মা। বুকস এবং অথর থেকে পরীক্ষায় প্রশ্ন পাবে, লিখে নাও। এই এনার সম্বন্ধে তো প্রশ্ন পাবে, প্রচুর বই লিখেছে। দেখো, নিহার, রশ্মি, নিরাজ, সন্ধ্যা গীত, পথের সাথী, এইগুলোর জন্য ইনি ফেমাস, এনাকে আধুনিক মীরা বলা হয়। চলো পরের প্রশ্ন, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT, আইআইটির নাম এলেই খড়গপুর, খড়গপুর পশ্চিমবঙ্গের খড়গপুর। তো খড়গপুরে প্রথম আইআইটির স্থাপনা হচ্ছে। রেল এই প্রশ্ন খুব করে, খুব। চলো পরের প্রশ্ন, ভারত সরকার ড্যাশ সালে নার্কোটিক বা মাদকদ্রব্য কন্ট্রোল ব্যুরো স্থাপনা করেছিল? নার্কোটিক, আমরা না অনেক সময় না মাদক দ্রব্য সেবন করি, তো মাথায় রাখবে ভারত সরকার ড্রাগসের নেশা করে অনেকে, তো এই জন্য যাতে না করা হয় 17ই মার্চ এত সালে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো কিন্তু গঠন করা হয়। এর সদর দপ্তর কিন্তু আমাদের কলকাতাতেই রয়েছে, পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে। 39 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী? আশা করছি প্রত্যেকে জানো কোনটা। অপশন সি, প্রিটোরিয়া ইজ এ রাইট অ্যান্সার। লাস্ট প্রশ্ন আমাদের, 1983 সালে ভারত যখন ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল, ভারতের অধিনায়ক কে ছিল? আমার মনে হয় আমরা কতবার বিশ্বকাপ জিতেছি প্রত্যেকেই জানো, জানাও তো কমেন্ট সেকশনে আমরা কতবার বিশ্বকাপ জিতেছি। আর এই 1983-তে প্রথম জিতেছিলাম, তখন অধিনায়ক কে ছিল? এই কপিল দেব ছিল, যার জন্য আমরা কি করতে পেরেছিলাম, ভারতে কি করতে পেরেছিলাম, ভারতে বিশ্বকাপ আনতে পেরেছিলাম। আরআরবি এনটিপিসির এই 40টা প্রশ্ন 2021-এ এসেছিল, ঠিক আছে? আশা করছি এই টপিকগুলো স্টার মেরে লিখে রাখো, পড়ো, এই টপিক থেকেই প্রশ্ন পাবে। যারা চাইছো এনটিপিসির কোর্সের জন্য আমার কাছে ইয়োর স্টাডি অ্যাপ থেকে পড়াশোনা করবে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে যুক্ত হতে পারো। প্রত্যেককে বলবো জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।